Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ সেশন আমরা শুরু করেছিলাম সেই সেশনটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো আজকে আমরা পলিটির প্রথম চ্যাপ্টার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন নিয়ে ডিসকাস করব। তো বিভিন্ন পরীক্ষায় আসা 30টা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আজকের ক্লাসে আমরা ইন ডিটেলস ডিসকাস করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। তো আজকের প্রথম প্রশ্ন আমরা পাবো, দ্য ফার্স্ট ডেফিনিট স্টেপ টু প্রোভাইড পার্লামেন্টারি কন্ট্রোল ওভার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ টেকেন বাই। তো এটা সিডিএস 2005-এর প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর সাংসদনীয় নিয়ন্ত্রণ প্রদানের জন্য প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা। তো এই যে আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বললাম, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাকগ্রাউন্ড যে আমাদের সংবিধান তৈরি হওয়ার পেছনে যে অ্যাক্টগুলো পাশ করা হয়েছিল সেরকম 15টি অ্যাক্ট নিয়ে কিন্তু আমরা মেইনলি আজকের ক্লাসে ডিসকাস করব। মানে আমাদের 15টি অ্যাক্ট কিন্তু মেইনলি আছে। তার মধ্যে আমরা পাবো প্রথমের 8টি পাবো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য পাশ করা হয়েছিল এবং পরের 7টা কিন্তু আমরা পাবো ক্রাউন রুলের মধ্যে। তো এই 15টা অ্যাক্ট কেন পাশ করা হয়েছিল, তাদের কি প্রফেশন ছিল, খুব ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে যে প্রথম অ্যাক্ট কোনটা ছিল যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য পাশ করা হয়েছিল। তো সঠিক উত্তর আমাদের কিন্তু হবে রেগুলেটিং অ্যাক্ট 1773। অপশন বি আমরা সঠিক উত্তর করব। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কিন্তু একটা কন্ট্রোল কিন্তু মানে কন্ট্রোল নেওয়ার জন্য কিন্তু এটা পাশ করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। ঠিক আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। কেন এটাকে পাশ করা হয়েছিল? কারণ তোমরা প্রত্যেকেই জানো 1764 সালে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাটেল হয়েছিল, বক্সারের যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার, যেখানে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায় এবং তারপরে ভারতবর্ষের 3টি জায়গা বাংলা, বিহার এবং উড়িষ্যায় তারা কি করে দিওয়ানি রাইট কিন্তু লাভ করে এবং দিওয়ানি রাইট লাভ করার পরে ভারতবর্ষে তাদের আধিপত্য কিন্তু ক্রমশ বাড়তে থাকে। এই যে তাদের আধিপত্য ক্রমশ বাড়ছিল তার জন্য কি করা হয়, ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে এই কোম্পানির ওপর একটা রেগুলেট করার জন্য, তাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট পাশ করা হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 1। এবং তার কী কী প্রভিশন ছিল সেই নিয়ে প্রশ্ন আমাদের আছে নেক্সট, তাই জন্য কিন্তু আমরা আর ডিসকাস করব না। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 2। কোশ্চেন 2 আমরা পাবো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস দ্য প্রভিশন ওয়াজ মেড ফর এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা। এটা উত্তরপ্রদেশ পিএসসি প্রিলিমস 2010-এর প্রশ্ন। তো আমাদের কোন অ্যাক্টের দ্বারা ভারতবর্ষের কলকাতায় সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল? তো প্রথম যে অ্যাক্ট আমরা পড়ব সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট এবং সেই অ্যাক্টের মধ্যেই কিন্তু আমরা সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্টের প্রভিশন পাবো। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। 1773-এর অ্যাক্টের পরে 1774 সালে ক্যালকাটায় এবং বর্তমানের কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় প্রতিষ্ঠা করা হয় এবং সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কিন্তু ছিলেন স্যার এলিজা এমপি। ওকে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 2। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 3। হুইচ অফ দ্য ফলোয়িং সট টু চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ইউনিটারি টু ফেডারেল। তো কোন অ্যাক্টের দ্বারা ভারতীয় গভর্নমেন্ট ইউনিটারি থেকে ফেডারেল হয়েছিল? ইউনিটারি মানে কি, যে সেন্টারে যে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব বেশি শক্তিশালী হবে, মানে সেন্ট্রাল এর হাতেই সমস্ত ক্ষমতা থাকবে, তাকে আমরা বলবো ইউনিটারি। এবং ফেডারেলের অর্থ কিন্তু আমরা পাবো শুধুমাত্র আমাদের সেন্টার নয়, তার সাথে সাথে স্টেট, বর্তমানে স্টেট এবং সেই সময়কার যে প্রভিন্সগুলো ছিল তাদের হাতেও কিছু ক্ষমতা থাকবে, তাদের মধ্যেও কিন্তু শক্তির বা পাওয়ারের একটা কিন্তু বা ক্ষমতার একটা কিন্তু আমরা দেখতে পাবো ডিস্ট্রিবিউশন হবে। তো সেই যে ব্যাপারটা সেটা আমরা কোন অ্যাক্টের দ্বারা পাবো? সেই অ্যাক্ট আমরা পাবো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935-এর যে ভারত শাসন আইন তার দ্বারা কিন্তু আমরা পাবো সেই সময়কার ভারতীয় যে গভর্নমেন্ট
তার মধ্যে সেন্টার এবং প্রভিন্সের মধ্যে একটা কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশন কিন্তু হবে, ঠিক আছে। ফেডারেল স্ট্রাকচার কিন্তু সেই সময় থেকেই পাবো, এবং এই যে অ্যাক্ট, এর থেকেই কিন্তু আমরা ভারতীয় সংবিধানের যে ফেডারেল স্ট্রাকচার সেটা কিন্তু পেয়েছি। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 3। নেক্সট আমরা পাবো কোশ্চেন 4, হুইচ অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লামেন্ট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া। তো উত্তরাখণ্ড পিএসসি 2016 প্রশ্ন। জিজ্ঞেস করা হয়েছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য করার যে অধিকার ছিল সেটা কোন অ্যাক্টের দ্বারা অ্যাবলিশ করেছিল ব্রিটিশ পার্লামেন্ট। তো একচেটিয়া বলতে বোঝানো হয়েছে যে ভারতবর্ষে ব্রিটেনের শুধুমাত্র একটি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু অধিকার ছিল যে ভারতবর্ষে তারা ট্রেড করতে পারবে, এছাড়া অন্য কোনো কোম্পানির সেই অধিকার ছিল না। তো কোন অ্যাক্টের দ্বারা সেই অধিকারকে কিন্তু অ্যাবলিশ করা হয়েছিল। তো সঠিক উত্তর আমরা করব নান অফ দ্য অ্যাবাব। কেন নান অফ দ্য অ্যাবাব আমরা করব বলছি, 1813 সালে যে চার্টার অ্যাক্ট পাশ করা হয়েছিল সেই সময় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোনোপলিকে অ্যাবলিশ করা হয়েছিল, কিন্তু সেই সময়েও কিন্তু চায়নার সাথে এবং টি নিয়ে যে চায়ের সাথে যে ট্রেড ছিল সেটা কিন্তু সেই সময়েও কিন্তু প্রেজেন্ট ছিল। এবং 1833 সালে যে চার্টার অ্যাক্ট ছিল সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত মনোপলিকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। তো এখানে যেহেতু মেনশন করা নেই যে এক্সেপ্ট চায়না অ্যান্ড টি, তাই জন্য কিন্তু আমরা নান অফ দ্য অ্যাবাবই করব, মানে সমস্ত রকমভাবে কিন্তু তাদের মনোপলিকে অ্যাবলিশ করা হয়েছিল 1833 সালের যে সনদ আইন তার দ্বারা। তাই জন্য এক্ষেত্রে আমরা নান অফ দ্য অ্যাবাবকেই কারেক্ট অপশন করব, যেহেতু আমাদের অপশনে দেওয়া আছে তাই জন্য। তো কোশ্চেন 4 আমরা করলাম অপশন ডি, নান অফ দ্য অ্যাবাব, এবং সঠিক উত্তর আমাদের হবে চার্টার অ্যাক্ট অফ 1833। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 5। কোশ্চেন 5 আমরা পাবো দ্য ব্রিটিশ কনসিডার্ড দ্য ডিমান্ড ফর পার্টিশন অফ ইন্ডিয়া আন্ডার। তো ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। তো ব্রিটিশরা ভারত ভাগের যে দাবি সেটা মেনে নিয়েছিল কোন অ্যাক্টের দ্বারা। তো সঠিক উত্তর আমরা করব মাউন্ট ব্যাটেন প্ল্যান। তো মাউন্ট ব্যাটেন সেই সময়ের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, এবং তার নামেই আমরা তাকে মাউন্ট ব্যাটেন প্ল্যান নামে জানি। এটা পাশ করা হয়েছিল 1947 সালে। 1947 সালের 3 জুন কিন্তু এটাকে পাশ করা হয়েছিল, তাই জন্য এটাকে আমরা কিন্তু 3 জুন প্ল্যান নামেও জানি, যেখানে ভারত এবং পাকিস্তান এই দুটো দেশে কিন্তু ভারতকে পার্ট করা হয়েছিল বা বিভক্ত করা হয়েছিল। তো কোশ্চেন 5-এর উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, মাউন্ট ব্যাটেন প্ল্যান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 6। তো কোশ্চেন 6 আমাদের একটি স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন দেওয়া আছে, তো আমরা পড়ে নেই একটু কি বলা হয়েছে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য চার্টার অ্যাক্ট অফ 1813। তো 1813 সালের যে চার্টার অ্যাক্ট ছিল সেই সম্পর্কে কোন স্টেটমেন্টটি বলা হয়েছে কারেক্ট তোমাকে করতে হবে। তো আমাদের 3টি স্টেটমেন্ট দেওয়া আছে। তো প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে ইট এন্ডেড দ্য ট্রেড মোনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া এক্সেপ্ট ফর ট্রেড ইন টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। যেটি আমাদের সম্পূর্ণ একটি কারেক্ট স্টেটমেন্ট। এখানে বলা হয়েছে যে 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু মোনোপলিকে অ্যাবলিশ করা হয়, এন্ড করা হয় শুধুমাত্র চা এবং চায়না ছাড়া। তো অপশন এ আমাদের কিন্তু একটি খুব একটি কারেক্ট কিন্তু আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে। তো স্টেটমেন্ট 1 আমরা কারেক্ট করলাম। নেক্সট আমাদের বলা হয়েছে ইট অ্যাসার্টেড দ্য সভারেনিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন ওভার দ্য ইন্ডিয়ান টেরিটরিজ হেল্ড বাই দ্য কোম্পানি। তো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেটা ভারতবর্ষের যে সমস্ত টেরিটরি, যে সমস্ত জায়গাগুলোকে দখল করেছিল সেই জায়গাগুলোর কিন্তু ব্রিটিশ ক্রাউন কিন্তু তার দায়িত্বে চলে গেল, ঠিক আছে। তার যে দায়িত্ব, তার যে সভারেনিটি সেটা কিন্তু ব্রিটিশ ক্রাউনের ওপর সেই সময় থেকে আমরা পাবো। তো স্টেটমেন্ট 2 আমাদের কিন্তু একটি কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে। নেক্সট আমাদের দেওয়া আছে দ্য রেভিনিউস অফ দ্য ইন্ডিয়া আর নাও কন্ট্রোলড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। 1813 সালে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের সমস্ত রেভিনিউর দায়িত্ব কিন্তু কন্ট্রোল করতো না। সেই সময় পর্যন্তও কিন্তু ইন্ডিয়ার যে রেভিনিউ সেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কন্ট্রোল করতো। তো সেন্টেন্স 3 কিন্তু আমাদের একটি কারেক্ট স্টেটমেন্ট নয়। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে কারেক্ট, তো আমরা সঠিক উত্তর করব 1 এবং 2 আমাদের কিন্তু কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে। ওকে, তো অপশন এ আমরা সঠিক উত্তর করব। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 7। কোশ্চেন 7 আছে through which one of the following were commercial activities of the East India Company finally put to an end.
জিজ্ঞেস করা হয়েছে নিচের কোন অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম শেষ পর্যন্ত একদম বন্ধ করা হয়েছিল। তো সঠিক উত্তর আমরা করব চার্টার অ্যাক্ট অফ 1853। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। তো আমরা কী পেলাম যে 1813 সালে তাদের যে ট্রেড মনোপলি সেটাকে অ্যাবলিশ করা হলো। 1833 সালে সম্পূর্ণভাবে তাদের ট্রেড মনোপলিকে অ্যাবলিশ করা হলো এবং 1853 সালে কিন্তু এই যে কোম্পানি এটাকেই কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো এবং এটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য পাশ করা সর্বশেষ আমরা দেখতে পাবো অ্যাক্ট। ওকে, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে এবং তারপর থেকে কিন্তু ভারতবর্ষকে শাসন করবে ডিরেক্ট ব্রিটিশ ক্রাউন, তাই জন্য আমরা পাবো সেই সময় থেকে কিন্তু ক্রাউন রুলের আমার শুরু হবে। তো ভারতবর্ষে যেরকম শাসন হয়েছিল ব্রিটিশ শাসন সেটাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, আমাদের কোম্পানি রুল এবং ক্রাউন রুল। তো 1853 সালে পর্যন্ত কিন্তু আমাদের কোম্পানি রুল চললো এবং তারপর থেকে আমাদের ক্রাউন রুল শুরু হবে। তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই হয়ে গেল অপশন ডি। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 8, which act for the first time made it possible for Indians to take some share in the administration of their country? তো কোন অ্যাক্টের দ্বারা প্রথমবারের জন্য ভারতীয়রা তাদের নিজের দেশ ভারতের জন্য ভারতের যে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রশাসন সেখানে কিন্তু পার্টিসিপেট করার প্রথম অধিকার পেল? তো সঠিক উত্তর আমরা করব অপশন ডি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তো 1861 সালের যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করা হয়েছিল তার দ্বারা কিন্তু গভর্নর জেনারেল বা সেই সময়কার যিনি ভাইসরয় ছিলেন তার এক্সিকিউটিভ কাউন্সিলে 3 জন ভারতীয়কে নন অফিসিয়াল মেম্বার হিসেবে কিন্তু তাদের যোগদান করা হয়, তাদের কিন্তু জয়েন করানো হয় এবং 3 জন ভারতীয় ছিলেন বেনারসের রাজা, পাটিয়ালার রাজা এবং দিনকার রাও। এই 3 জনকে কিন্তু অ্যাড করা হয়েছিল সেই কাউন্সিলের মধ্যে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 8। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 9। কোশ্চেন 9 আছে, which of the following acts of the British had separated the legislative from the executive? তো কোন অ্যাক্টের দ্বারা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের যে ডিভিশন সেটা কিন্তু হলো? তো সঠিক উত্তর আমরা করব অপশন ডি, দ্য চার্টার অ্যাক্ট অফ 1853। তো 1853 সালের সনদ আইনের দ্বারা এক্সিকিউটিভ থেকে লেজিসলেচার কিন্তু সেপারেট হয়ে গেল। তার আগে পর্যন্ত সমস্ত দায়িত্ব কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলের ওপরই ছিল। এখানে আমরা 5 জন মেম্বারকে পাবো। এই 5 জন মেম্বার তারাই কিন্তু কী করতো, তারাই কিন্তু আইন তৈরি করতো এবং সেটাকে কিন্তু প্রণয়নও করতো। কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে 6 জন মেম্বারের একটা কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি করা হবে, লেজিসলেচার তৈরি করা হবে এবং তারা কি করবে, তারা কিন্তু আইনকে বা তৈরি করবে এবং এক্সিকিউটিভ তারা কিন্তু আইনকে প্রণয়ন করবে। ওকে, তো এই যে সেপারেশন সেটা কিন্তু আমরা দেখতে পাবো চার্টার অ্যাক্ট অফ 1853 পরে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 9। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 10। কোশ্চেন 10 আছে, দ্য অ্যাক্ট দ্যাট ট্রান্সফার দ্য পাওয়ার ইন ফ্রম দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া ওয়াজ? তো কোন অ্যাক্টের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে কিন্তু ক্ষমতার যে ট্রান্সফার সেটা কিন্তু হয়েছিল? সঠিক উত্তর আমরা করব অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। আমরা দেখলাম যে 1853 সালেই কিন্তু শেষবারের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা অ্যাক্ট কিন্তু পাশ করা হয়েছিল এবং তারপরে 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, যেটা গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত, তো সেটা কিন্তু সেই অ্যাক্টের দ্বারা কিন্তু আমরা দেখতে পাবো যে প্রথমে আমরা দেখতে পেলাম কি কোম্পানি ভারতবর্ষকে রুল করছিল এবং তার থেকে সেই যে ক্ষমতা সেটা কিন্তু চলে যাবে ব্রিটিশ ক্রাউনের হাতে এবং শুরু হবে ক্রাউন রুল। তো অপশন সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 10। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 11, হুইচ অফ দ্য ফলোয়িং ভেস্টেড দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া উইথ সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তো কোন অ্যাক্টের দ্বারা ভারতবর্ষের যে সুপ্রিম কন্ট্রোল সেটা সেক্রেটারি অফ স্টেটের ওপর কিন্তু দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর আমরা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করা হয়েছিল সেই সময় আমরা দেখতে পাবো যে ক্রাউন রুল কিন্তু শুরু হলো, মানে সমস্ত ক্ষমতা কিন্তু ব্রিটিশ ক্রাউনের ওপর গেল এবং ব্রিটিশ ক্রাউনের নিচেই যিনি ছিলেন তিনি কিন্তু আমরা পাবো কি সেক্রেটারি অফ স্টেট ভারতের জন্য, ভারতের একজন মন্ত্রী আমরা বলতে পারি, যিনি ভারতের হয়ে ভারতের যে সুপ্রিম কন্ট্রোল ভারতের সমস্ত ক্ষমতা কিন্তু তার হাতে থাকবে
এবং তিনি সমস্ত কিছু কিন্তু রিপোর্ট পাঠাবে ব্রিটিশ পার্লামেন্টকে, এবং ব্রিটিশ পার্লামেন্টের উপরে আমরা প্রত্যেকেই জানি ব্রিটিশ কাউন্ট কিন্তু থাকবে। তো এইভাবে কিন্তু ভারতবর্ষের জন্য একজন সেক্রেটারি বা আমরা বলতে পারি একজন মিনিস্টারকে কিন্তু বসানো হলো, যিনি কিন্তু ভারতবর্ষের সমস্ত দায়িত্ব, ভারতের সমস্ত ডিসিশন কিন্তু তিনিই কিন্তু নেবেন। তো অপশন বি আমরা সঠিক উত্তর করে নিলাম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 12। কোশ্চেন 12 আছে, ইন দ্য ফেডারেশন এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 রেসিডুয়ারি পাওয়ার্স আর গিভেন টু দ্য। তো আইএস প্রিলিমস এবং ডাব্লিউবিসিএস মেন্স 2018 সালের প্রশ্ন, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলা হয়েছে 1935 সালে আমরা দেখতে পেলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন যে পাশ করা হয়েছিল, সেখানে ফেডারেশনের যে কনসেপ্ট সেটা কিন্তু আমরা পেলাম, মানে সেন্টার এবং স্টেটের মধ্যে বা প্রভিন্সের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু আমরা ফেডারেশন বলবো, এবং সেই সময় আমরা দেখতে পেলাম। তো এখানে বলা হয়েছে যে রেসিডুয়ারি পাওয়ার সেটা কার ওপর ন্যস্ত ছিল বা কাকে দেওয়া হয়েছিল রেসিডুয়ারি পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ার মানে কিন্তু অবশিষ্ট বিভিন্ন আইন, মানে যে জিনিসগুলো, যে প্রভিশনগুলো আগে অ্যাড করা হয়নি, মানে সেন্টার এবং স্টেটের মধ্যে বা প্রভিন্সের মধ্যে ধরো পাওয়ারের ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কিন্তু নতুন কোনো একটা জিনিস অ্যাড করা হবে যেটা আগে হয়নি, সেরকম কোনো জিনিস, সেরকম কোনো পাওয়ারকে আমরা, সেই পাওয়ারের দায়িত্বে কে থাকবেন? সেই পাওয়ারের দায়িত্বে সবসময় কিন্তু থাকবেন গভর্নর জেনারেল। তো গভর্নর জেনারেল না থেকে যদি এখানে ভাইসরয় থাকতো তাহলে আরও অ্যাপ্রোপ্রিয়েট হতো আমাদের অপশানটা, কিন্তু যেহেতু ভাইসরয় রয়েছে, এবং অবশ্যই আমরা অপশন বি ভাইসরয়কে কিন্তু সঠিক উত্তর করব। মানে রেসিডুয়ারি যে সমস্ত জিনিস অ্যাড করা হবে সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু অবশ্যই থাকবে ভাইসরয়ের ওপর, যেটা বর্তমানে আমরা দেখতে পাই রেসিডুয়ারি পাওয়ার কিন্তু আমাদের রেসিডুয়ারি পাওয়ারের কিন্তু রয়েছে সেন্টারের ওপর। তো কোন আর্টিকেলে আমরা রেসিডুয়ারি পাওয়ারের প্রভিশন পাই সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 13। কোশ্চেন 13 আমরা পাবো, একটা অ্যাসারশন দেওয়া আছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 ট্রান্সফার দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ক্রাউন। অবশ্যই একটি কারেক্ট অ্যাসারশন আমাদের দেওয়া আছে যে 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারতকে গভর্ন করার যে পাওয়ার সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্রাউনকে দিয়েছিল। এবার রিজন বলা হয়েছে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ আনউইলিং টু অ্যাডমিনিস্টার ইন্ডিয়া এনিমোর। তো এটা তো কোনোদিনই সম্ভব নয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজে কি ছিল না, আনউইলিং ছিল, মানে নিজের ইচ্ছে ছিল না যে সে ভারতকে আরও শাসন করবে। তো এটা অবশ্যই কিন্তু একটি আমাদের ফলস রিজন দেওয়া আছে। তো সঠিক উত্তর আমরা করব, অ্যাসারশন আমাদের কারেক্ট, রিজন আমাদের কারেক্ট নয়। তো সঠিক উত্তর আমাদের হবে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। তো অপশন সি আমরা সঠিক উত্তর করে নিলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন 14। বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া রিসিভ দ্য পাওয়ার টু ডিসকাস দ্য বাজেট? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো উত্তরপ্রদেশ পিএসসি তার মধ্যে একটি জিজ্ঞেস করা হয়েছে যে ইন্ডিয়ার যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেটা বাজেট নিয়ে প্রথমবারের জন্য ডিসকাস করার যে ক্ষমতা সেটা পেয়েছিল কত সালে, কোন অ্যাক্টের দ্বারা? সঠিক উত্তর আমরা করব ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তার আগে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাবো ব্রিটিশ পার্লামেন্টেই ভারতীয় বাজেট সম্পর্কে কিন্তু কী করা হতো, ভারতীয় বাজেট পাস করা হতো যে ভারতের জন্য এই খাতে এই টাকার দরকার। কিন্তু আমরা দেখতে পাবো যে 1892-তে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করা হয়েছিল সেই অ্যাক্টের দ্বারা ভারতবর্ষে যে লেজিসলেটিভ কাউন্সিল ছিল, যেখানে আনঅফিসিয়াল মেম্বার হিসেবে আমরা 3 জনকে পাবো ভারতীয়, তো তাদের কিন্তু একটা ক্ষমতা দেওয়া হলো, তাদের কিন্তু একটা পাওয়ার দেওয়া হলো যে তারা ভারতের বাজেট সম্পর্কে তারা কিন্তু ডিসকাস করতে পারবে, শুধুমাত্র তারা কিন্তু ডিসকাস করতে পারবে, সেই অধিকার কিন্তু তারা পেল 1892 সালে। তার আগে পর্যন্ত কিন্তু ভারতের সমস্ত বাজেট নিয়ে ডিসকাশন কী কী করা হবে সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট করতো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 15। কনসিডার দ্য ফলোয়িং অ্যাক্ট। তো আমাদের 4টি অ্যাক্ট দেওয়া হয়েছে এবং তোমাকে কিন্তু এটা পরপর সাজাতে হবে। তো প্রথমে আমাদের রয়েছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে পাস করা হয়েছিল 1784 সালে। নেক্সট আছে চার্টার অ্যাক্ট। তো চার্টার অ্যাক্ট কিন্তু আমরা শুরু কিন্তু পাবো 1793 সাল থেকে, 1793 থেকে। নেক্সট আমাদের আছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট আমরা অবশ্যই পাবো 1773, প্রথম অ্যাক্ট আমাদের 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট।
এবং সবার শেষে দেওয়া আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে যদি আমরা দেখি স্টার্ট কিন্তু হবে 1861 সালের সময় থেকে। তার মানে আমরা খুব সহজেই সাজাতে পারবো। প্রথমে আমাদের কিন্তু আসবে আমরা দেখতে পাবো 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, মানে আমাদের প্রথমে হবে 3। তারপরে আমরা পাবো হচ্ছে গিয়ে 1 মানে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তো 3 1। নেক্সট আমাদের আছে 2 এবং সবার শেষে আমরা পাবো কিন্তু 4। তো 3 1 2 4 আমাদের কোথায় আছে, কোন অপশানে আছে আমরা দেখে নিই। 3 1 2 4 আমরা অপশন সিতে পাবো। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 15। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 16। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন। তো ভারতীয় যে শাসন আইন বা ভারত স্বাধীনতার আইন সেটাকে পাশ করা হয়েছিল কত সালে এবং কোন মাসে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। তাই তোমাদের মনে হতে পারে এই অ্যাক্টও কিন্তু পাশ করা হয়েছিল আগস্টে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাকে পাশ করা হয়েছিল 1947 সালের 18ই জুলাই। 18 জুলাই কিন্তু এটাকে পাশ করা হয়েছিল। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 17। কোশ্চেন 17 আছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস প্রোভাইডেড ফর কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। তো মধ্যপ্রদেশ পিএসসি 2020, এসএসসি সিজিএল 2016 এবং এনডিএ 2006 প্রশ্ন। এছাড়া কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সেও বহুবার এই প্রশ্ন এসেছে যে কোন অ্যাক্টের দ্বারা আমরা কমিউনাল রিপ্রেজেন্টেশনের যে কনসেপ্ট সেটা প্রথমবারের জন্য পাই। মানে প্রথমবারের জন্য কিন্তু মুসলিমদের যে ইলেক্টোরেট সেটা কিন্তু সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়। সঠিক উত্তর আমরা করব মলে মিন্টো রিফর্মস 1909। তো 1909 সালে যে মলে মিন্টো রিফর্মস ছিল তার দ্বারা কিন্তু কমিউনাল রিপ্রেজেন্টেশনকে প্রথমবারের জন্য কিন্তু আমরা দেখতে পাবো সেটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। তাই জন্য আমরা মিন্টোকে ফাদার অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন বা সেপারেট ইলেক্টোরেটের যে ফাদার সেই নামেও জানি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 17 মলে মিন্টো রিফর্মস। মলে ছিলেন সেক্রেটারি অফ স্টেট এবং মিন্টো ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। তো 17 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 18। দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম বাই। তো ভারতীয় আইনসভা প্রথমবারের জন্য বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট হলো কোন অ্যাক্টের দ্বারা। তো সঠিক উত্তর আমরা করব অপশন সি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919 সালে যে ভারত শাসন আইন ছিল সেই সময় কিন্তু সেই সময়কার যে লেজিসলেচার ছিল বা আইনসভা ছিল তাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় এবং সেই কনসেপ্ট কিন্তু আমরা এখনও পাই। আমাদের পার্লামেন্টে কিন্তু দুটো কক্ষ আমরা পাবো, যেমন আমাদের রয়েছে অবশ্যই আপার হাউস এবং লোয়ার হাউস। আপার হাউস আমাদের রয়েছে রাজ্যসভা এবং লোয়ার হাউস আমাদের রয়েছে লোকসভা। তো এই কনসেপ্ট আমরা প্রথমে পেয়েছিলাম কিন্তু 1919 সালে। তো অপশন সি অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 19। কোশ্চেন 19 আছে ডায়ার্কি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড আন্ডার। তো ডায়ার্কিকে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা। মলে মিন্টো রিফর্ম যেটা 1909 সালের রিফর্ম। নেক্সট আমাদের আছে মন্টফোর্ড রিফর্মস। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, মানে মন্টেগু এবং চেমসফোর্ডের যে রিফর্মস সেটা আমাদের হয়েছিল 1919-এ। 1919 সালের যে রিফর্মস সেখানেই কিন্তু আমরা ডায়ার্কির ইন্ট্রোডিউস হয়েছিল এবং সেটা প্রথমবারের জন্য ডায়ার্কিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু প্রভিন্সে। তখনও কিন্তু সেন্টার লেভেলে কিন্তু সেটাকে ইন্ট্রোডিউস করা হয়নি। প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রভিন্স লেভেলে এবং সেটা হয়েছিল 1919 সালের অ্যাক্টের দ্বারা। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, যাকে আমরা মন্টফোর্ড নামেও জানি। মন্টেগু তিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট এবং চেমসফোর্ড তাকে আমরা পাবো ভাইসরয় হিসেবে। ওকে, তো কোশ্চেন 19 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা পাবো কোশ্চেন 20। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান হিস্ট্রি দ্য প্রিন্সিপাল অফ ডায়ার্কি রেফার্স টু। তো আইএস প্রিলিমস 2017 সালের প্রশ্ন। তো ইউপিএসসির প্রশ্ন একটু কনসেপচুয়াল তো অবশ্যই হবে। তো বলা হয়েছে ডায়ার্কি ইন্ট্রোডিউস আমরা হয়ে গেছে দেখলাম 1919 সালে। সেই ডায়ার্কির অ্যাকচুয়াল অর্থ তার প্রিন্সিপাল কী ছিল। অপশনেতে দেওয়া আছে ডিভিশন অফ দ্য সেন্ট্রাল লেজিসলেচার ইন্টু টু হাউস। তো টু হাউসের যে ডিভিশন তাকে আমরা বলবো বাইক্যামেরালিজম। তার মানে অপশন এ কারেক্ট নয়। অপশন বিতে বলা হয়েছে ইন্ট্রোডাকশন অফ ডাবল গভর্নমেন্ট সেন্টার অ্যান্ড স্টেট। তো সেন্ট্রাল এবং স্টেট এই দুটো গভর্নমেন্টকে কিন্তু আমরা ডায়ার্কি বলবো না, তাকে আমরা বলতে পারি ফেডারাল স্ট্রাকচার। তো অপশন বিও আমাদের কারেক্ট হলো না। অপশন সিতে বলা হয়েছে হ্যাভিং টু সেটস অফ রুলার্স, ওয়ান ইন লন্ডন অ্যান্ড অ্যানাদার ইন দিল্লি। তো দিল্লিতে একজন এবং লন্ডনে একজন, এরকম দুজন রুলার থাকবে, দুজন শাসক থাকবে ভারতের। এরকমও কিন্তু আমরা ডায়ার্কির অর্থ পাবো না।
মানে অপশন এ, বি এবং সি যখন হলো না, তো অবশ্যই অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। তো দেখে নিই আমাদের অপশন ডিতে কী বলা হয়েছে। ডিভিশন অফ দ্য সাবজেক্টস ডেলিগেটেড টু দ্য প্রভিন্সেস ইন্টু টু ক্যাটাগরিজ। তো বিভিন্ন সাবজেক্টকে দুটো ক্যাটাগরিতে যে ডিভিশনকেই আমরা কিন্তু ডায়ার্কি বলবো। তো এর মধ্যে দুটো ক্যাটাগরি আমরা পাবো। একটা ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র রেভিনিউ, সমস্ত রেভিনিউ সংক্রান্ত জিনিস একজনের দায়িত্বে থাকবে, এবং আরেকজনের দায়িত্বে কিন্তু রেভিনিউ ছাড়া সমস্ত ঝামেলার যে জিনিসগুলো আছে, সিভিল বিভিন্ন ব্যাপার এবং মিলিটারি ব্যাপার, সমস্ত কিছু কিন্তু তার দায়িত্বে থাকবে। এই যে সাবজেক্টের দুটো ডিভিশন হলো, তাকে আমরা বলবো ডায়ার্কি। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 20। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 21 বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ওয়াজ ডেসক্রাইবড বাই জওহরলাল নেহেরু অ্যাজ চার্টার অফ স্লেভারি। তো চার্টার অফ স্লেভারি বা দাসত্বের সনদ বলে কোন অ্যাক্টকে জওহরলাল নেহেরু তিনি ডেসক্রাইব করেছিলেন। তো সঠিক উত্তর আমরা করব অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে তিনি দাসত্বের আইন হিসেবে কিন্তু বর্ণনা করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 22 আছে, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন দ্য। তো আবারও একই প্রশ্ন আমরা পেলাম যে সেন্টার এবং স্টেটের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, সেটা আমরা কোন অ্যাক্টের দ্বারা পাবো। সেটা অবশ্যই আমরা পাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বারবার করে কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে পাবে। সমস্ত ইম্পর্ট্যান্ট পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, যেমন আইএস প্রিলিমস 2012 সালেও এটা এসেছিল। তো অপশন সি আমরা সঠিক উত্তর করে নিলাম কোশ্চেন 22। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 23, বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট দ্য সিস্টেম অফ ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাট দ্য সেন্টার। তো আমরা দেখতে পেলাম যে ডায়ার্কিকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল 1919-এ, কিন্তু এখানে বলা হয়েছে যে ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হয়েছিল সেন্টার লেভেলে। তো সেন্টার লেভেল যখন মেনশন করে দেবে, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আমাদের চেঞ্জ হয়ে যাবে 1935 সালে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা প্রভিন্সে যে সমস্ত ডায়ার্কি ছিল তাকে অ্যাবলিশ করা হয় এবং সেন্টারে কিন্তু ডায়ার্কিকে ইন্ট্রোডিউস করা হয়। তো অবশ্যই আমাদের অপশন বি সঠিক উত্তর হবে 23। নেক্সট আমরা দেখব কোশ্চেন 24, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপালস অফ কনস্টিটিউশনাল অটোক্রেসি। তো কোন অ্যাক্টকে আমরা কনস্টিটিউশনাল অটোক্রেসি বলতে পারি। তো এই সমস্ত প্রভিশনেই আমরা পাবো হচ্ছে 1935-এর অ্যাক্টের দ্বারা, এবং এটাই কিন্তু আমাদের সংবিধানের আমরা বলতে পারি কি লার্জেস্ট সোর্স, মানে এখান থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণে প্রভিশন কিন্তু বড় করা হয়েছে আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে। তো এখানে আমরা পেয়েছিলাম কনস্টিটিউশনাল অটোক্রেসির যে প্রিন্সিপাল বা নীতি রয়েছে সেটা। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 24। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 25, হুইচ অ্যাক্ট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আরবিআই। তো কোন অ্যাক্টের দ্বারা আরবিআইয়ের এস্টাবলিশমেন্ট হয়েছিল। তো আরবিআই এস্টাবলিশ হয়েছিল কত সালে, অবশ্যই 1935-এ হিল্টন ইয়ং কমিশনের দ্বারা। তো সেই সময় কোন অ্যাক্ট চলছিল, অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। অবশ্যই অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 25। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্ট রিজার্ভড seats for women in legislature in accordance with the allocation of seats for different communities। তো বলা হয়েছে যে কোন অ্যাক্টের দ্বারা আইনসভায় লেজিসলেচারের মধ্যে মেয়েদেরও কিন্তু বিভিন্ন কমিউনিটির থেকে তাদের জন্য কিন্তু একটা অ্যালোকেশন থাকতো, সিট অ্যালোকেশন তাদের জন্য থাকতো কোন অ্যাক্টের দ্বারা। তো সঠিক উত্তর আমরা করব অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সমস্ত প্রভিশন তোমরা খুব ভালো করে মাইনিউটলি কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে। তো অপশন ডি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 27। তো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। 27 বলা হয়েছে, ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ স্যালিয়েন্ট ফিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো 1935 অ্যাক্টের কোনটা একটি স্যালিয়েন্ট ফিচার নয়। তো অপশানে যে দেওয়া আছে, দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন। তো এই সময় আমরা কিন্তু অল ইন্ডিয়া ফেডারেশনের যে এস্টাবলিশমেন্ট সেটা দেখতে পাবো। তো অপশন এ আমাদের একটি কারেক্ট বা স্যালিয়েন্ট ফিচার হবে, কিন্তু এখানে কিন্তু নট বলেছে, মানে স্যালিয়েন্ট ফিচার নয়। অপশন বিতে দেওয়া আছে, রেসিডিওয়ারি সাবজেক্টস আর অ্যালোকেটেড টু প্রভিন্সিয়াল লেজিসলেচার। তো অপশন বি আমাদের কিন্তু একটি স্যালিয়েন্ট ফিচার নয়, কারণ আমরা এর আগের প্রশ্নে পেয়েছি যে রেসিডিওয়ারি পাওয়ারের যে অ্যালোকেশন সেটা কিন্তু অবশ্যই কিন্তু ভাইসরয়ের ওপর থাকবে,
কোনো রকমের লেজিসলেচারের ওপর নয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, কারণ এটা কিন্তু একটা ট্রু স্টেটমেন্ট নয় এবং এখানে কিন্তু তোমার যেটা সঠিক নয় বা যেটা স্যালিয়েন্ট ফিচার নয় সেটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো 27 আমাদের অপশন বি হলো। কোশ্চেন 28, দ্য ক্রিয়েশন অফ এ ফেডারেল কোর্ট ইন ইন্ডিয়া ওয়াজ অ্যাডভোকেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট। তো সিডিএস 2020 প্রশ্ন, বলা হয়েছে যে কোন অ্যাক্টের দ্বারা ভারতবর্ষে ফেডারেল কোর্টের এস্টাবলিশমেন্ট হয়েছিল। তো অপশানগুলো আমরা দেখে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 নাকি 1909, 1919, এবং সঠিক উত্তর আমাদের হবে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করা হয়েছিল তার দ্বারাই কিন্তু ফেডারেল আদালত ভারতবর্ষে তৈরি করা হয়। তো 28 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 29, দ্য অ্যাক্ট ডিউরিং দ্য রেজিম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেসপন্সিবল ফর পেভিং দ্য ওয়ে ফর শিপমেন্ট অফ ওপিয়াম টু চায়না ইজ। তো কোন অ্যাক্টের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে যে আফিমের চালনা করতো সেটার যে রাস্তা সেটাকে প্রশস্ত করা হয়েছিল, আরও ওয়াইডেন করা হয়েছিল। সঠিক উত্তর আমরা করব চার্টার অ্যাক্ট অফ 1793, 1793 সালে যে চার্টার অ্যাক্ট পাশ করা হয়েছিল তার দ্বারা কিন্তু আমরা পেলাম। তো 29 আমরা অপশন বিকে করলাম। নেক্সট আমরা দেখব কোশ্চেন 30 এবং আজকের শেষ প্রশ্ন, হুইচ অ্যাক্ট পাস টু অ্যাড্রেস দ্য শর্টকামিংস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। আমরা দেখলাম যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট প্রথমবার কিন্তু এই অ্যাক্টকে পাশ করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করার জন্য। তো এই যে কোনো জিনিস প্রথমে করলে তার মধ্যে বিভিন্ন ভুল ত্রুটি কিন্তু হয়েই যায়, ঠিক সেরকমই রেগুলেটিং অ্যাক্টের 1773-এর কিন্তু বিভিন্ন শর্টকামিংস ছিল, বিভিন্ন ত্রুটি ছিল। তো সেটাকে ওভারকাম করার জন্য, সেটাকে অ্যাড্রেস করার জন্য যে অ্যাক্ট পাশ করা হয়েছিল সেটা ছিল 1784, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 30। তো এই ছিল আজকের 30টা প্রশ্ন। আশা করি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প করবে এই প্রশ্নগুলো এবং এই ডিসকাশন। তো আজকের ক্লাসটা এই অবধি থাকবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও। বাই।